আজকে আমরা আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায় রচিত একটি কবিতা অবনী বাড়িয়াছ। এই কবিতাটি ইউজিসি নেট পরীক্ষার যে সিলেবাস তার অন্তর্ভুক্ত একটি কবিতা। আমরা জানি কবিতা অনুভব করার বিষয়, উপলব্ধি করার বিষয়, কবিতাকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা এই কবিতাটি আলোচনা করব না। তাহলে কোন দৃষ্টিকোণ থেকে আমরা এই কবিতাটি আলোচনা করব? ইউজিসি নেটের পরীক্ষায় এখন একদম নতুন যে প্যাটার্নের প্রশ্ন আসে সেই দৃষ্টিভঙ্গিতে কবিতাটিকে আমরা বলা যেতে পারে কাটা ছেঁড়া করবো। হ্যাঁ, কাটা ছেঁড়াই করতে হবে, কারণ এখন বর্তমানে যেরকম প্রশ্নের প্যাটার্ন এসেছে, ইউজিসি নেটে যেভাবে নেট প্রশ্ন করছে সেখান থেকে কবিতাটিকে আমাদের কাটা ছেঁড়াই করতে হবে। আমরা এখন কবিতাটিকে ইউজিসি নেটের যে প্রশ্ন আসে সেই দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের এই কবিতা সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নিতে হবে যেখান থেকে নেট প্রশ্ন করে। তাহলে কি জানতে হবে? এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি লিখি কবিতাটি ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে কি ধর্মেও আছো, বলছে ধর্মেও আছো, ধর্মেও আছো জিরাফেও আছো, ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল? এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে। তাহলে কি আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে। আচ্ছা, এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল বা কোন সময় কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে সেটিও আমি পাশে লিখে দিচ্ছি। 1372 আশ্বিন। আসে প্রশ্ন আসে, হয়তো 1372 দিয়ে দিল, আশ্বিনের বদলে অন্য কোনো মাস দিয়ে দিল, সেক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন এভাবে নানাভাবেও আসতে পারে। কবিতাটি এই কবি শক্তি চট্টোপাধ্যায় কোথায় বসে লিখেছে? কবিতাটি তিনি হিজলিতে বসে লিখেছে। হ্যাঁ, এটিও একটা স্টেটমেন্টের প্রশ্নে দিয়ে দিতে পারি যে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় হিজলিতে বসে লিখেছে। সত্য কি মিথ্যা, তখন সত্য দিয়ে দিতে হবে। তাহলে তিনি হিজলিতে বসে কবিতাটি কিন্তু লিখেছিলেন। এবার এই কবিতায় ওয়াল্টার ডিলা মেয়ারের দ্য লিসনার, এই দ্য লিসনারের কিন্তু প্রভাব এখানে আমরা দেখতে পারি। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন হতেই পারে যে একটা স্টেটমেন্টের প্রশ্নই দিয়ে দিল যে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়িয়াছ কবিতায় কি ওয়াল্টার ডিলা মেয়ারের দ্য লিসনারের প্রভাব আছে? আছে, এভাবেই দেবে, আছে হ্যাঁ অথবা না এর উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমাদের হ্যাঁ উত্তর দিয়ে দিতে হবে। এইবার কবিতার সম্পর্কে একদম সাধারণ যে তথ্য সেগুলো জেনে নিলাম। এইবার আমরা আর কিছু তথ্য জানবো। কবিতাটিতে দেখো কটি স্তবক আছে? 3টি স্তবক রয়েছে। আচ্ছা, প্রথম স্তবকে 3টি, পরের স্তবকে 5টি, পরের স্তবকে 4টি পংক্তি করে রয়েছে। হ্যাঁ, ইউজিসি নেট যখন প্রশ্ন করছে এরকমও দিয়ে দিতে পারে যে অবনী বাড়িয়াছ কবিতায় যে পংক্তির একটা ক্রম দিয়ে দিল, সেখানে তারা নানাভাবে সাজিয়ে দিল, সেখানে তোমাকে মনে রাখতে হবে প্রথম স্তবকে 3টি, পরের স্তবকে 5টি, পরের স্তবকে 4টি পংক্তি কিন্তু রয়েছে। এটা হলো কবিতার একদম সংক্ষিপ্ত আলোচনা। এইবার আমরা এর পংক্তি ধরে ধরে আলোচনা করব, মানে কি ধরনের প্রশ্ন আসে সেই দিক থেকে আমরা আলোচনা করব, সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। তাহলে কি বলছে, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়িয়াছ। এবার পরের স্তবক, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। হ্যাঁ, নেট প্রশ্ন করতে পারে যে বৃষ্টি পড়ে এখানে কত মাস, সেখানে অপশন দিয়ে দিল, সেখানে তোমাকে মনে রাখতে হবে বৃষ্টি পড়ে 12 মাস। এখন মনে হচ্ছে যে এইরকম প্রশ্ন কি আবার আসতে পারে, আর এটা মনে রাখার কি আছে, মনে তো থাকতেই পারে, কিন্তু পরীক্ষার ওই টান টান একটা উত্তেজনার মুহূর্ত যেখানে আমাদের মনে ভয় কাজ করে, আর সেইখানে কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো
মনে রাখতে হবে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, তো এখানে কত মাস? 12 মাস। এরপরে কি? এখানে মেঘ গাভীর মতো চড়ে। মেঘ কিসের মতন চড়ছে? গাভীর মতো চড়ছে। তারপরে পরাগ মুখ সবুজ নালী ঘাস, দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো? এই যে এই তিনটি পংক্তি থেকে একটা ক্রমের প্রশ্ন আসতে পারে। এখন তো ক্রমের প্রশ্ন নিয়েও একদম মানে আসবেই, এইরকম মানে ক্রমের প্রশ্ন থাকছে পরীক্ষায়, এবং ক্রমের প্রশ্ন উত্তর দেওয়া সব থেকে মানে চ্যালেঞ্জের বিষয়। এটা কিন্তু সত্যি একটু কঠিন বিষয়। তাহলে এই যে এই তিনটি পংক্তি যে পরপর রয়েছে সেটা আমরা কিভাবে মনে রাখবো? এই একটা মনে রাখার সহজ ট্রিক্স আমি এখন বলে দিচ্ছি। তাহলে কি? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাগ মুখ সবুজ নালী ঘাস। এই যে এই তিনটি পংক্তিকে আমরা পরপর কিভাবে মনে রাখবো? মনে রাখতে হবে একটা কাহিনী, ছোট্ট একটা কাহিনী তোমরা মনে রাখো। যে বৃষ্টি পড়ছে, প্রথমে বৃষ্টি পড়ছে, একটা মাঠকে কল্পনা করো যে একটা মাঠ, সেখানে বৃষ্টি পড়ছে, প্রথমে এরকম বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি পড়ার পথে মাটিটা একদম কর্দমাক্ত হয়ে গেল, সেখান দিয়ে গাভী চড়ে গেল এবং তার উপর দিয়ে গাভী চড়ে গেল এবং তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হলো। তাহলে আমরা এটা যদি মনে রাখি যে প্রথমে বৃষ্টি, একটা মাঠের কল্পনা করে নিলাম, প্রথমে বৃষ্টি পড়বে, তারপরে তার জলটা একদম কাদা কাদা হয়ে গেল মাটিটা, তার উপর দিয়ে গাভী চড়ে গেল এবং তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হলো। এই যে এই ছোট্ট কাহিনীটা, যে প্রথমে বৃষ্টি পড়বে, তারপরে গাভী চড়বে, তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হবে, এইটা যদি আমরা মনে রাখি তাহলে যেভাবে এখান থেকে ক্রমের প্রশ্ন নেট করুক না কেন আমরা উত্তর দিয়ে দিতে পারবো। যেমন এখানে কিভাবে কেমন ক্রমের প্রশ্ন নেট করতে পারে আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি। তারা বলল যে প্রথমে কি দিলাম? পরাগমুখ সবুজ নালী ঘাস দিলাম, যে পরাগমুখ সবুজ নালী ঘাস, এটা এইভাবে এইরকম এইখানটা থেকে একটা প্রশ্ন হতেই পারে, এখানটায় হয়নি, এটা হওয়ার জায়গা রাখছে। তারপরে তারা দ্বিতীয় একটা স্টেটমেন্ট দিল কি? যে বৃষ্টি পড়ে এখানে 12 মাস, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। তারপরে আরেকটি তারা স্টেটমেন্ট দিল 3 নাম্বার, এখানে মেঘ গাভীর মতো চলে। বলছে এখানে মেঘ গাভীর মতো চড়ে। এইবার তারা যদি বলে এটা ক্রম অনুযায়ী সাজাও, এবার তুমি যদি সেই কাহিনীটা তোমরা মনে রাখো যে প্রথমে বৃষ্টি পড়বে, তারপরে গাভী চড়ে যাবে এবং তারপরে স্বাভাবিকভাবে সবুজ নালী ঘাসের জন্ম হবে। এটা তো আমরা জানি যে প্রথমে বৃষ্টি হবে, জল দেওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে, তারপরে গাভী চড়ে যাচ্ছে, তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হলো। এবং যেই নাই প্রশ্নটা দেখবে সঙ্গে সঙ্গে তোমার মাথায় তখনই একটা মানে কি ওয়ার্ড মনে পড়ে? বৃষ্টি। প্রথমে বৃষ্টি পড়ার কাহিনী, তাহলে বৃষ্টি পড়ার কাহিনী 2 আছে, তাহলে এইভাবে ক্রমটা হবে, প্রথমে 2 যাবে, তারপরে কি? তারপরে গাভীর মতো চড়ে যাবে, তাহলে 3 হবে, এবং তারপরে ক্রম কি হবে? 1, তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হবে। তাহলে একটা সাধারণ একটা মানে ভীষণ সাধারণ একটা বিষয় দিয়ে এইরকম একটা ক্রম মনে রাখা যেতে পারে। তাহলে প্রথমে বৃষ্টি, যেটা তুমি দেখবে সঙ্গে সঙ্গে বৃষ্টি, যেখানেই বৃষ্টি আছে সেটা প্রথম হবে, তাহলে বৃষ্টি পড়বে, তারপরে গিয়ে মেঘ গাভীর মতন চড়বে এবং তারপরে সবুজ নালী ঘাসের জন্ম হবে। তাহলে এইভাবে ক্রমের প্রশ্নটি সহজেই করে দেওয়া যেতে পারে। এরপরে কি বলছে? তাহলে এই পর্যন্ত আলোচনা হলো। এখানে পরিস্তব আধিক লীন হৃদয় দুরুগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? এই যে এই পংক্তিটি কবার ব্যবহৃত হয়েছে পরীক্ষায়? এখন আর আসে না যে অবনী বাড়ি আছো, এই পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে। এখন নেট এত সহজ প্রশ্ন করে না, তবুও মনে রাখো যে 3 বার ব্যবহৃত হয়েছে। এইখানে একটা শব্দে আমি দাগ দিয়েছি, কড়া নাড়া। এই যে কড়া নাড়া শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? শব্দ দিয়ে প্রশ্ন, এটাকে তো একদম নেট ভীষণভাবে করছে এখন। তাহলে কড়া নাড়া শব্দটি 2 বার ব্যবহৃত হয়েছে। তোমরা কি করবে? তোমাদের খাতা আছে, খাতাতে এরকম কড়া নাড়া লিখে কড়া নাড়া = 2, মানে কড়া নাড়া শব্দটি 2 বার ব্যবহৃত হয়েছে, এভাবে লিখে দিলে মানে যখনই দেখবে তখনই মনে থেকে যাবে। তাহলে এরপরে এখান থেকে আরেকটি ক্রমের প্রশ্ন আসতে পারে, এই যে এই পংক্তিটা থেকে, সহসা শুনি রাতের কড়া নাড়া। আর এইখানে দেখো একটা রয়েছে, কেবল শুনি রাতের কড়া নাড়া। কেমন প্রশ্নটি হতে পারে?
আমি একটা ক্রম সাজিয়ে দিচ্ছি। প্রথমত এক, যে কেবল শুনি, না এটা দিচ্ছি না, এটা দিই, সহসা শুনি রাতের করা নাড়া। সহসা শুনি রাতের করা নাড়া। তাহলে সহসা শুনি রাতের করা নাড়া প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয়, একটা মাঝখান থেকে নিয়ে নিই, দুয়ার চেপে ধরে, এই পংক্তিটাই ধরে নিচ্ছি, দুয়ার চেপে ধরে, দুয়ার চেপে ধরে। আচ্ছা, 3 নম্বর আমি এটা লিখছি, কেবল শুনি রাতের করা নাড়া। কেবল শুনি, কেবল শুনি রাতের করা নাড়া। এইবার নেট কেমন প্রশ্ন করবে যে এই 3টি পংক্তি দ্বারা দিয়ে দিল, এবার এটা ক্রম অনুসারে সাজাও, ক্রম অনুযায়ী সাজাও। তখন ওই যে দুয়ার চেপে ধরার বিষয়টা মাঝখানে, এটা মনে থাকবে, ওই যে বৃষ্টি পড়ার বিষয়, গাধি চড়ে যাওয়ার বিষয়, সবুজ রানী ঘাস, এই যে বিষয়গুলো যে মাঝখানে কবিতার মাঝে, সেটা কিন্তু মনে থাকবে। কিন্তু পরীক্ষার ওই রকম একটা মুহূর্তে এটা ভীষণভাবে মানে মাথায় গুলোবে যে কেবল শুনি রাতের করা নাড়া, এইটি কি কবিতার প্রথমে ছিল, না সহসা শুনি রাতের করা নাড়া এইটি কবিতার প্রথমে ছিল। এইখান থেকেও এখনো প্রশ্ন হয়নি, এটাও প্রশ্ন রাখার একটা জায়গা রাখে। তখন তোমরা কি করে মনে রাখবে যে কেবল শুনি রাতের করা নাড়া, এই যে এইটি একদম কবিতার প্রথমে ছিল। আমি একটা সহজ ট্রিক্স আজকে বলে দিচ্ছি। এই যে কেবল শুনি, এই যে কেবল, কেবল শুনি রাতের করা নাড়া, এই যে এই শব্দটিতে দেখো একদমই প্রথমে রয়েছে ক, আর আমাদের ব্যঞ্জন বর্ণের প্রথম যেটি সেটি হলো ক, প্রথম বর্ণ ক। তাহলে তোমার যখনই এইরকম ধরনের একটা প্রশ্ন দেখবে, একটি জায়গাটা থেকে প্রশ্ন আসার একটা জায়গা রয়েছে, যেহেতু এই দুটো পংক্তি একই রকম দেখতে, তো তখন ফট করে একদম সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে, আচ্ছা তাহলে এখানে কেবল শুনি ক দিয়ে, মানে কেবল শুনিতে ক রয়েছে এবং আমাদের ব্যঞ্জন বর্ণ প্রথমে ক, তাহলে এটি প্রথমে হবে এইটা। এটা একটা সহজ টিপস, মানে ক রয়েছে এবং প্রথম, তাহলে এখানে কেবলে ক রয়েছে, আমাদের ব্যঞ্জন বর্ণের প্রথমেও ক রয়েছে এবং কবিতার প্রথমের দিকে এই পংক্তিটি প্রথম দিকেই হবে। তাহলে এইটি যদি, এই সহজ একটা ট্রিক্স যদি তোমরা মনে রাখো, তাহলে এই ক্রমটা সাজানো কত সহজ, মানে সেকেন্ডও লাগবে না। তাহলে তুমি দিয়ে দিতে পারবে যে ক দেখবে যে তাহলে এটা প্রথমে রয়েছে, আর এই বিষয়টা যে মাঝে রয়েছে সেটা তো মনে থাকারই বিষয়। আর সহসা শুনি রাতের করা, ক যদি প্রথম দিকে হচ্ছে, তাহলে এই সহসা এইটা যে একদম কবিতার শেষে আসছে, এটা আমাদের এমনিই মনে থাকবে। তখন আমরা এইভাবে ক্রমটা সাজিয়ে দিতে পারবো। তাহলে এটা কিন্তু একটা ভীষণ সহজ একটা ট্রিক্স আমি তোমাদের দিয়ে দিলাম। এইভাবে এই যে একটা সাধারণ ট্রিক্সের মাধ্যমে এইরকম একটা প্রশ্নের, আমার একটা জটিল প্রশ্নের সমাধান কিন্তু খুব দ্রুত সম্ভব। ঠিক আছে, এবার এখানে দেখো এই আমি বেশ কিছু শব্দ আমি বলবো, যেমন আরো একটি প্রশ্ন নেট এই জায়গাটা থেকে করা ভীষণ সম্ভব, যে এইরকম দিয়ে দিল। দেখো আমি প্রশ্নটা দিয়ে তারপর আলোচনা করছি, যে অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। 2 নম্বর অপশন কি দিল, অবনী বাড়ি আছো, তাহলে দ্বিতীয় দিল অবনী বাড়ি আছো। এইবার 3 নম্বর দিল এইরকম দিল, অবনী বাড়ি আছো। এই যে দেখো, এই যে অবনী বাড়ি আছো, আমি এইখানে দিলাম, এই সিঙ্গেল ইনভার্টেড কমাটা এখানে দিলাম। দেখো এইবার 4 নম্বর এবার এইরকম, অবনী বাড়ি আছো, এই যে তারপরে জিজ্ঞাসা চিহ্ন এবং তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমা, এর মধ্যে কোনটি সঠিক। এবার এই যে এই দুটো যে হবে না, এটা তোমাদের মনেই থাকবে, কিন্তু পরীক্ষার এরকম একটা সময়ে তখন মনে হবে এই সিঙ্গেল ইনভার্টেড কমার বাইরে ছিল জিজ্ঞাসা চিহ্নটা না ভিতরে ছিল, এই জায়গাটা নিয়ে কিন্তু মাথা ঘুরবে। তখন মনে রাখবে যে এখানে কিন্তু একজন প্রশ্ন করছে যে তুমি অবনী বাড়ি আছো, তাহলে ওই যে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নটি ভিতরেই থাকবে, তার বাইরে সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। এইখান থেকেও একটা প্রশ্ন আসার জায়গা রাখছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, এইটি হবে। ঠিক আছে, এইবার আরো কিছু আমি এখানে আর কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসার মতো, যেমন
এই যে কড়া নাড়া, এই কড়া নাড়া শব্দটি এরকম প্রশ্ন দিয়েই দিতে পারে যে শক্তি চট্টোপাধ্যায় কোন কবিতায় কড়া নাড়া শব্দটি ব্যবহৃত হয়েছে। তখন তোমরা মনে রাখবে এটি অবনী বাড়িয়াছো কবিতাতেই আছে। বৃষ্টি, এই যে আমি দাগ দিয়েছি বৃষ্টি, হ্যাঁ এই কথাটা আমি এমনি এমনি বলছি না, যে এইভাবে প্রশ্ন আসতে পারে। 2025 সালে জুন মাসে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে একটি প্রশ্ন এসেছিল যে সমর সেনের কোন কবিতায় ম্লান শব্দটি ব্যবহৃত হয়েছে, এবং তারপরে অপশন দিয়ে দিয়েছে নেটের সিলেবাসে যেগুলো যে কবিতাগুলো অন্তর্ভুক্ত তার সেগুলোই অপশনে রয়েছে। তাহলে কেন আসবে না যে বৃষ্টির প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতায় রয়েছে, আসতেই পারে। তখন তোমাদের একদম ওই বৃষ্টির কাহিনী মনে রাখতে হবে, প্রথমে বৃষ্টি, তারপরে গাভী চলে যাচ্ছে, তারপরে সবুজ ঘাস। তাহলে তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে অবনী বাড়িয়াছো। আসতে পারে 12 মাস, এই 12 মাসের প্রসঙ্গ কোন কবিতায় রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের, এর উত্তরও কিন্তু অবনী বাড়িয়াছো। ঠিক আছে, 12 মাসের উল্লেখ আছে এবং কবিতায় মোট 12টি পংক্তিও রয়েছে, এভাবে মনে রাখা যেতে পারে। আরেকটি শব্দ দেখো ব্যথা, যদি ম্লান শব্দ দিয়ে প্রশ্ন আসতে পারে তাহলে ব্যথা দিয়ে আসবে না কেন, আসতেই পারে যে শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতায় ব্যথা শব্দটি ব্যবহৃত হয়েছে, এবং এটি কিন্তু শুধুমাত্র এই অবনী বাড়িয়াছো কবিতাতেই রয়েছে। ঠিক আছে, মোটামুটি আমার এগুলো আলোচনা হয়ে গেছে। এবার একটা প্রশ্ন আমার ভীষণ মনে হচ্ছে যে শব্দ দিয়ে যখন প্রশ্ন আসছে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। যারা একদম সদ্য, এবার তো নেট পরীক্ষা একদম দুয়ারের কাছে চলে এসছে, যারা সেই পথের যাত্রী এইবারই নেট দেবে তাদের জন্য আমি একটা প্রশ্ন বলছি যে শক্তি চট্টোপাধ্যায়, আমি বলছি প্রশ্নটা আমি লিখে দিচ্ছি যে শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতায় গঙ্গা, বলছে গঙ্গা নদীর উল্লেখ আছে বা প্রসঙ্গ আছে, এই প্রশ্নটি কিন্তু আসতেই পারে। হ্যাঁ, এর অপশন আমি কি কি দিচ্ছি, প্রথমত চাবি, হ্যাঁ চাবি, তারপরে খ অবনী বাড়িয়াছো, এটা যে হবে না তোমরা জেনেই গেছো যে এখানে তো গঙ্গার কিছু নেই, উল্লেখ নেই গঙ্গা নদীর, অবনী বাড়িয়াছো। আরেকটি হলো আনন্দ ভৈরবী, যে গঙ্গা নদীর উল্লেখ কোন কবিতায় আছে বা প্রসঙ্গ এসছে। আরেকটি অপশন হলো যেতে পারি কিন্তু কেন যাব, এই কবিতাটি। হ্যাঁ, এবার আমি উত্তরটি বলে দিচ্ছি এবং এই কিভাবে মনে রাখবে। আমার মনে হচ্ছে প্রশ্নটি আসার মতো যে গঙ্গা নদীর প্রসঙ্গ কোন কবিতায় রয়েছে, এর উত্তর হবে যেতে পারি কিন্তু কেন যাব। ঠিক আছে, এবার তোমরা কিভাবে ওই পরীক্ষার যে সে কেমন যে একটা মুহূর্ত, যে সেই পথের যাত্রী সেই শুধু জানে, তখন মনে রাখবে যে গঙ্গা নদীর প্রসঙ্গ যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় আছে, কিভাবে মনে রাখবে। আমাদের অনেক সময় আমাদের বন্ধুরা বলে কিরে যাবি, হয়তো তোমার কোনো বন্ধু বলছে কিরে গঙ্গার ধারে যাবি বেড়াতে, তুমি তখন বলছো যেতে পারি কিন্তু কেন যাব, আমার নেট পরীক্ষার সামনে কেন যাব। তো সেইভাবে তুমি এই যে সহজ একটা ট্রিক্স এভাবে মনে রাখবে, যখনই দেখবে যদি এরকম একটা প্রশ্ন আসলো গঙ্গা নদীর প্রসঙ্গ কোন কবিতায় রয়েছে শক্তি চট্টোপাধ্যায়, একদম সঙ্গে সঙ্গে যেতে পারি কিন্তু কেন যাব, পরীক্ষা রয়েছে, পড়া রয়েছে, তো এটার উত্তর এটা হবে। তো আমি নেটের দৃষ্টিভঙ্গিতে, নেট পরীক্ষায় যেরকম প্রশ্ন আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটিকে আমি কাটাছেঁড়া করলাম, আলোচনা করলাম। আজকের আলোচনা এই পর্যন্তই।